জেএসএস এর যে গ্রুপ থেকে তারা বেরিয়ে এসেছিল, জেএসএস এর ওই গ্রুপ তাদেরকে হত্যা করেছে। পাহাড়ে আসলে আগামী দিনগুলোর পরিস্থিতি, বিশেষ করে নিকট যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোর পরিস্থিতি কেমন হতে পারে বলে ধারণা করছেন? আর যেটাই হোক, পাহাড়ে এই অস্থিরতা মাঝে মধ্যে আমরা দেখি। বিভিন্ন স্থানে মাইকিং করে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে আসার জন্য বলা হচ্ছে। এখন প্রাণহানির পরে আমরা সজাগ হই, আমরা তৎপর হই। আমরা আসলে প্রাণহানির আগে কেন তৎপর হই না, এটা নিয়ে নানা প্রশ্ন আছে। রোববার দিবাগত মধ্যরাত থেকে সোমবার দিনব্যাপী ঘটে যাওয়া নানান ঘটনা প্রবাহ নিয়ে কালের কণ্ঠ নিউজরুম বিশ্লেষণে আমার সাথে যুক্ত আছেন চট্টগ্রাম কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ব্যুরো প্রধান এনায়েত হোসেন মিঠু। আমরা সরাসরি সংযুক্ত হব তার সাথে এবং জানার চেষ্টা করব ঘটনার পিছনের বিশ্লেষণগুলো। সর্বপ্রথম আপনার কাছ থেকে জানতে চাইব, চট্টগ্রামের বিভাগের যে কক্সবাজার জেলাটি রয়েছে সেখানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে বৃষ্টিপাতের কারণে, এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। অনেক ধন্যবাদ। আসলে আমরা এই রোববার দিবাগত মধ্যরাত থেকে কক্সবাজার, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের শহর কক্সবাজারে টেকনাফ এবং উখিয়া, যেখানে রোহিঙ্গা ক্যাম্প আছে, ওখানে ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রতি বছরেই ওখানে ভূমিধসের ঘটনা ঘটে এবং প্রাণহানি ঘটে। তো এবারও একই রকম অবস্থা। এবার সেখানে প্রথমে মধ্যরাতে 4 জন নিহত হওয়ার খবর আমরা পেলাম আমাদের স্থানীয় রিপোর্টারদের মাধ্যমে, এবং ভোরবেলায় আমরা আরও 4 জনের নিহত হওয়ার খবর জানলাম। এরপর কক্সবাজার সদর যেখানে, সেখানেও একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই 9 জনের মধ্যে 8 জন হচ্ছেন রোহিঙ্গা শরণার্থী এবং একজন হচ্ছেন কক্সবাজারের স্থানীয় বাসিন্দা। আসলে আমরা যেটা জানি, আমাদের রিপোর্টার এবং আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অফিসের সূত্র দিয়ে বরাত দিয়ে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে, কক্সবাজারে গতকাল রোববার 240 মিলিমিটার বৃষ্টির রেকর্ড ধারণ করা হয়েছিল, এবং আপনি আশ্চর্য হবেন, আজকে সোমবার বিকেল 3টায় 277 মিলিমিটার বৃষ্টির রেকর্ড ধারণ করা হয়েছে। তার মানে এখনও কিন্তু আপনার ঝুঁকিটা কোনোভাবেই কমেনি। ঝুঁকির কথা বলছিলেন, সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? তারা কি ধরনের ব্যবস্থা নিয়েছে? আসলে আমরা প্রতিবারই দেখি যখন ভূমিধসের মতো ঘটনা ঘটে এবং প্রাণহানির মতো ঘটনা ঘটে, তখন প্রশাসন তৎপর হয়ে পড়ে। এবারও ঠিক তেমনই হয়েছে। এবার আমরা যেটুকু জেনেছি, কক্সবাজার জেলা প্রশাসন তাদের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে ওগুলো সচল করেছেন, এবং যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করছেন। তারপরে আপনার রেড ক্রিসেন্ট, যুব রেড ক্রিসেন্ট, স্বেচ্ছাসেবীরা কাজ করছে। এখন প্রাণহানির পরে আমরা সজাগ হই, আমরা তৎপর হই। আমরা আসলে প্রাণহানির আগে কেন তৎপর হই না, এটা নিয়ে নানা প্রশ্ন আছে। আমরা পাহাড় ধসের কথা বলছিলাম, বৃষ্টিপাতের কথা বলছিলাম। সেই বৃষ্টিপাতের বেশ সম্ভাবনা আমাদের চট্টগ্রামেও দেখা যাচ্ছে। গত 24 ঘন্টায় যদি আমরা আবহাওয়া অধিদপ্তরের রিপোর্টটি দেখি, 118 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে মাইকিং করে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে আসার জন্য বলা হচ্ছে। সেক্ষেত্রে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে আর কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আপনি জানতে পেরেছেন? অনেকে আসলে এই কক্সবাজারের যে ঘটনাটা, সেটি ঘটার পরে পুরো চট্টগ্রাম বিভাগের, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম সবখানে কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে সচেতনতা বৃদ্ধি, মাইকিং, তারপরে পাহাড়ে পাদদেশ থেকে মানে জনবসতি সরিয়ে নেওয়া, এসব কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। যার জন্যে চট্টগ্রামে হয়তোবা আমরা আশা করব চট্টগ্রামে এই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা, এই ধরনের প্রাণহানির মতো কোনো ঘটনা ঘটবে না। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। কক্সবাজার থেকে এবার আমরা একটু যেতে চাই খাগড়াছড়ির পানছড়িতে। ওই এলাকাতে বেশ কিছু প্রাণহানির সংবাদ আমরা জানতে পেরেছি। আমরা দেখছি আপনি খবরটি সংগ্রহের পর থেকে আসলে স্থানীয় প্রতিনিধিদের সাথে যোগাযোগ করছিলেন এবং খবরের ভেতরের খবরটি বের করার চেষ্টা করছিলেন। সেই অবস্থাটা আমরা একটু জানতে চাই, সেখানে মূলত কি কারণে গোলাগুলির ঘটনাটি ঘটেছে বলে আপনি জানতে পেরেছেন? আজকে পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় 3 জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
সেখানে আমরা যে খবরটুকু পেয়েছি এবং আমাদের স্থানীয় রিপোর্টার যারা ছিলেন তাদের মধ্য থেকে এবং স্থানীয় কিছু সূত্র থেকে এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা যেটুকু নিশ্চিত হতে পেরেছি এটা হচ্ছে সেখানে 3 জন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন এবং সেখানে 2 জন স্থানীয় কিছু সূত্র দাবি করেছে সেখানে 2 জনকে কিন্তু অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ যেটা বলেছে সেখান থেকে খোসা বুলেটের খোসা উদ্ধার করেছে, বুলেট উদ্ধার করেছে এবং কিছু কিছু গণমাধ্যম আমরা আজকের দিনভর দেখেছি সেখানে গোলাগুলির মতো ঘটনা ঘটেছে। আসলে আমরা স্থানীয় সূত্রগুলো থেকে বারবার নিখুঁতভাবে আমরা যাচাই করার চেষ্টা করেছিলাম আসলে সেখানে কি ঘটেছিল। পরে আমরা যেটা নিশ্চিত হলাম সেখানে 5 জন যুবক একটি টমটম গাড়ি করে যাচ্ছিলেন। তো সেখানে একদল দুর্বৃত্ত এসে তাদেরকে গুলি করে 3 জনকে গুলি করে চলে যাবে, 2 জনকে সাথে করে নিয়ে যায়। তার মানে তাদের মধ্যে 2 জন অপহরণ হয়েছে এবং 3 জন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, আমরা যেটুকু পেয়েছি সেটা হচ্ছে আপনি জানেন পাহাড়ে অনেকগুলো সংগঠন আছে পাহাড়িদের, তার মধ্যে জেএসএস, ইউপিডিএফ, জেএসএস সন্তুল আর্মা সমর্থিত একটি গ্রুপের এই 5 জন সদস্য ছিলেন বলে আমরা নিশ্চিত হয়েছি। একসময় ছিলেন, তারা আসলে জেএসএস এর সঙ্গে এখন কোনো কর্মকাণ্ডে নাই, তারা এখন স্বাভাবিক জীবন যাপন করছেন। এরপরে আজকে তারা সোমবার বেলা 11:30-12টা নাগাদ তারা গুলিবিদ্ধ হন। এখন আমরা যেটা জেনেছি এবং ইউপিডিএফ নামে আরেকটা সংগঠন আছে, তারা বিকেলের দিকে দাবি করলো, একটি গণমাধ্যমকে দেওয়া একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দাবি করলো যে এটা জেএসএস এর যে গ্রুপ থেকে তারা বেরিয়ে এসেছিল, জেএসএস এর ওই গ্রুপ তাদেরকে হত্যা করেছে। আসলে এটার সত্যতা কতটুকু ওটা আমরা খুঁজে পাই না, এটা ইউপিডিএফ দাবি করেছে, আমরা দাবির কথা বলছি। আর অপহরণের বিষয়টা আমরা যেহেতু যারা অপহরণের শিকার হয়েছে তাদের পরিবারের সঙ্গে যুক্ত হতে পারেনি, তাদের সঙ্গে কথা বলতে পারেনি, আমরা এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত নই। তবে আমরা স্থানীয় কিছু সূত্র থেকে যেটা পেয়েছি যে 2 জন অপহরণ হয়েছেন আর 3 জন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। এই ঘটনার পর পাহাড়ে আসলে আগামী দিনগুলোর পরিস্থিতি, বিশেষ করে নিকট যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোর পরিস্থিতি কেমন হতে পারে বলে ধারণা করছেন? অভ্যন্তরীণ কোনো সংঘাতের আশঙ্কা করছেন কিনা? এবং যেহেতু খাগড়াছড়ি পর্যটনের জন্য খুবই খ্যাতি, পুরো দেশ জুড়েই পর্যটকরা আসেন খাগড়াছড়িতে, পাশাপাশি বান্দরবন রয়েছে, রাঙ্গামাটি রয়েছে জেলাগুলোতে, সেক্ষেত্রে এই পরিস্থিতিতে আসলে পর্যটকদের জন্য কতটুকু নিরাপদ হতে পারে বা কোনো আশঙ্কা করছেন কিনা? অনেক আসলে ওখানে পাহাড়ে এই ধরনের ঘটনা ঘটলে স্বাভাবিকভাবে পর্যটনের উপর একটা খারাপ প্রভাব পড়ে, কিন্তু আমার মনে হয় না এই ধরনের ঘটনাগুলো মাঝে মধ্যে হয়ে থাকে, কিন্তু কোনো সংঘাতের দিকে এটা যাবে না। কারণ আপনি জানেন খাগড়াছড়ি সহ আমাদের 3 পার্বত্য অঞ্চলে আমাদের সেনাবাহিনী, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানাভাবে কাজ করছে। সেখানে আমার মনে হয় না সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ার মতো কোনো ঘটনা ঘটবে। আমরা সেই প্রত্যাশা করছি, আইনশৃঙ্খলা বাহিনী আশা করি আমরা সঠিক পদক্ষেপটি নেবেন। আমরা একটু যেতে চাই বান্দরবনে আমরা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ফুটেজ আমরা দেখছি যে 2 জন পর্যটক পানিতে আসলে পানির তোড়ে ভেসে যাচ্ছেন। তো এই বিষয়টি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, কি জানতে পেরেছেন? আসলে অনেক আজকে যখন কক্সবাজার থেকে বান্দরবন এই টুরিস্টের মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যখন 277 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হলো, তখন স্বভাবত কারণ হচ্ছে কক্সবাজার এবং বান্দরবন কিন্তু পাশাপাশি একটা অঞ্চল, এখানে বৃষ্টি হলে বান্দরবন বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। তো তখন পর্যটকেরা তো বিভিন্ন অঞ্চলে ছিলেন। বান্দরবনে আপনি জানেন অনেকগুলো পর্যটন স্পট আছে, অনেকগুলো ঝর্ণা ঝিরি আছে। সেখানে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও প্রকাশিত হলো, সেখানে একটা জায়গায় দেখা গেল একটা নৌকায় পর্যটক ছিলেন, তারা জলে তোড়ে ভেসে যাচ্ছিল। তো সেটি আমরা নিশ্চিত হতে আমাদের সেখানকার রিপোর্টার যিনি ছিলেন রিমন পালিত, তার সঙ্গে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করলাম। তিনি লোকাল প্রশাসনের সঙ্গে, ইউনোর সঙ্গে, ডিসির সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করেছেন এবং আমরা বিকেলবেলায় গিয়ে নিশ্চিত হতে পেরেছি সেই বোটে যে 2 জন পর্যটক ছিলেন তারা জলের তোড়ে মানে পানিতে ভেসে গেছেন। কিন্তু আসলে নিখোঁজ যারা হয়েছেন
তাদের পরিচয় শনাক্ত করা যায়নি, তারা আদৌ নিখোঁজ হয়েছেন কিনা, প্রাণে বেঁচে আছেন কিনা সেটাও কিন্তু এখনও নিশ্চিত হওয়া যায়নি। হয়তো আমরা আজকের দিন শেষে রাত শেষে আগামী দিন হয়তো জানতে পারবো এই ঘটনার সবশেষ। আমরা একটু পর্যটকদের কথা বলছিলাম, পর্যটন নিয়ে আরেকটু কথা বলতে চাই। খবর যতটুকু আমরা পেলাম, আমাদের কাছে আসলো কক্সবাজার এবং টেকনাফের যে সড়কটি রয়েছে এটি বৃষ্টির পানি এবং সাগরের জোয়ারের পানিতে বেশ নিমজ্জিত। এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত জানাবেন। আসলে অনেক আমরা যেটা দিনভর বৃষ্টির মাত্রা খুব বাড়ছিল, রাতে যেখানে বৃষ্টির মাত্রা ছিল সেখান থেকে আজকে দিনে কিন্তু বৃষ্টির মাত্রা অনেক বেড়েছে। সেটা বিকেলবেলায় গিয়ে 277 মিলিমিটার পর্যন্ত গেছে, রেকর্ড হয়েছে। তখন এই যে আপনার কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত যে সড়ক, আমরা যেটাকে মেরিন ড্রাইভ বলি, সেই সড়কের উপর দিয়ে বৃষ্টির পানি এবং পাহাড়ি ঢল উপচে পড়ছিল। তখন পর্যটক বা স্থানীয় জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটেছে এবং বিকেল বেলার দিকে এটা কিন্তু কিছুটা কমেছে, তেমন ভোগান্তির কিছু নেই। কিন্তু পাহাড় ধসের মানে সেখানেও কিন্তু আপনি দেখেন এই যে মেরিন ড্রাইভ সড়ক হয়ে টেকনাফ, পাটুয়ারটেক এসব এলাকায় আপনি দেখবেন সাথে পাহাড় আছে, পাহাড় ধসে কিন্তু ওখানেও প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। যেহেতু আপনার যানবাহন যে সড়কে চলে সে সড়কের পাশেই অনেক উঁচু উঁচু পাহাড় আছে, সেক্ষেত্রে একটা ভয়ের কারণও থাকতে পারে। সেখানে যদি আরও বৃষ্টি আরও বাড়ে, মাত্রা আরও বাড়ে, সেখানে পাহাড়ি ঢল যদি বাড়ে, সেক্ষেত্রে আরও পাহাড় ধসের ঝুঁকি থাকবে এবং প্রাণহানির মতো ঝুঁকি থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার সাথে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ মাল্টিমিডিয়া চট্টগ্রাম ব্যুরো প্রধান এনায়েত হোসেন মিঠু, জানাচ্ছিলেন চট্টগ্রাম বিভাগে ঘটে যাওয়া নানান ঘটনা প্রবাহের বিশ্লেষণ।